সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে এসিআই প্রিমিয়ার প্লাস্টিকের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর জানাব। কাল সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ টি-20। দুদলের সামনে সিরিজ জয়ের সুযোগ। প্রথমবার দিনের আলোয় অনুশীলন করেছে টাইগাররা। জয় দিয়ে শেষটা রাঙাতে চান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর সহজেই ছেড়ে যেতে চান না লঙ্কান কোচ সনাত জয়সূর্যা। কলম্বোতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। দীর্ঘ ৩৫ দিনের লম্বা সফরের সমাপ্তির অপেক্ষা। তবু শেষ টি-20কে সামনে রেখে অনুশীলনে সিরিয়াস বাংলাদেশ। যথারীতি রাতের ম্যাচ, তবে এদিন ফ্লাড লাইট নয়। প্রথমবার কলম্বোর কাঠফাটা রোদ্দুরে ঘাম ঝরিয়েছে টিম টাইগার। সে অভিযানে উইনিং কম্বিনেশন ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। নেপথ্যে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তাসকিন, মোস্তাফিজ, তানজিম, সাকিবদের কেউই 3 ফরম্যাটে খেলেননি। তবুও পেসারদের নিয়ে বাড়তি সতর্কতায় একাদশে পরিবর্তনের ইঙ্গিত সিনিয়র সহকারী কোচের। কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের সেটাতে দিকেও তাকাইতে হয় অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে, কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। একাদশ পজিশন গোছানোর চ্যালেঞ্জ নিয়ে কোনো রাগ ঠাক নেই সালাউদ্দিনের। স্বীকার করেছেন দলের নির্মম বাস্তবতার কথা। বিভিন্ন সময় হিমশিম খেতে হচ্ছে অধারাবাহিক পারফরমেন্সে। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হচ্ছে ভালো মোমেন্টাম পেয়েছি এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তো হোক যে এখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। এমনকি তার আগের বছরও স্বাগতিকদের হারানোর কীর্তি আছে বাংলাদেশের। যদিও অতীত নিয়ে পড়ে থাকতে চায় না টাইগাররা, আর লঙ্কানরাও পরিস্থিতি বুঝে খেলতে চায়। অতীত ইতিহাসের জন্য কোনো বাড়তি চাপ নেই, তবে প্রতিটা ম্যাচেই চ্যালেঞ্জ থাকে। আমি ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস আশা করছি। ক্রিকেটাররা জানে তাদের কি করতে হবে। আশা করছি আমরা বাউন্স ব্যাক করব। 2 ম্যাচ পর ওয়ানডে আর টি-20 সমীকরণটা একই ছিল। তবে ওডিআইয়ে যা হয়নি, এবার ছোট ফরম্যাটে তা করে দেখানোর পালা টাইগারদের। শেষ ভালো যার সব ভালো তার, সেটা করে দেখাতে পারলে শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। রেদওয়ান শিব, চ্যানেল 24 আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা। গণমাধ্যমের উপর রাগ ঝাড়লেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রমাণ চাইলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। বিসিবি চাইলে যে কোনো সময় দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন। কলম্বো থেকে রেদওয়ান শোয়েবের আরও একটি রিপোর্ট। স্কোয়াড কিংবা একাদশ নির্বাচনে প্রভাব বিস্তার করেন, স্বেচ্ছাচারিতার প্রকাশ পায় আচরণে। সংবাদ মাধ্যমে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তৃতীয় টি-20-র আগে সংবাদ সম্মেলনে এসে সেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি কেন, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। দলের প্রয়োজনের বাইরে কিছুই করেননি, তাই সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ চাইলেন সালাউদ্দিন। টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। বাট আপনি একটু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দিন, কোনো সমস্যা নেই। সিনিয়র সহকারীর মোড়কে মূলত দলের ব্যাটারদের নিয়েই বেশি কাজ করতে দেখা যায় সালাউদ্দিনকে। বিসিবির ব্যাটিং কোচ নিয়োগের ঘোষণায় কিছুটা কি অস্বস্তিতে এই লোকাল কোচ? যদিও ক্রিকেট বোর্ডের ভরসায় সালাউদ্দিন, তার সভাপতির কথায় স্পষ্ট। ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি ইটস ডুইং গুড সো ফার। এই সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করবো না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব। কোচিং করানোটাই মুখ্য সালাউদ্দিনের কাছে, সেটা জাতীয় দলে না হলেও। রেদওয়ান শিব, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। বিপিএলের মান বাড়াতে ক্রিকেটারদের পর এবার সাংবাদিকদের পরামর্শ নিল ক্রিকেট বোর্ড। পারিশ্রমিকের স্বচ্ছতা, ফ্র্যাঞ্চাইজির জবাবদিহিতা,
ব্র্যান্ড ভ্যালু বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ উঠে আসে আলোচনায়। বেশ কিছু বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান মাহবুব আনাম। তার মধ্যে অন্যতম ক্রিকেটার সহ পুরো দলের পারিশ্রমিকের দায়িত্ব নেওয়া। বিপিএল খোলনলচে পাল্টে দিতে চায় বিসিবি। সেই লক্ষ্যে অংশীজনদের পরামর্শ নিচ্ছে গভর্নিং কাউন্সিল। ক্রিকেটারদের পর এবার সাংবাদিকদের সাথে হলো মতবিনিময়। টুর্নামেন্টের নির্দিষ্ট সময়, ড্রাফট, পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি বাছাই, ব্র্যান্ড ভ্যালু, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ অনেক কিছু উঠে আসে আলোচনায়। তবে সব পরামর্শ যে বাস্তবায়ন সম্ভব নয় আগে ভাগে স্বীকার করে নিলেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান। আলাপ আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং খুব ওপেন ছিল। অনেক কিছু সাজেশন হয়তো আমরা প্রথমবার সবগুলোকে আমরা করতে পারবো তা ঠিক না, কারণ অনেক কিছু করার জন্য আমাদের হয়তো কিছু আমাদের কিছু ডিফিকাল্টিও থাকতে পারে, কারণ অনেক ভেন্যুর কথা এসছে, ভেন্যুগুলোকে আপগ্রেড করা, ফ্যান এনহ্যান্সমেন্ট, ফ্যান এঙ্গেজমেন্ট। বিপিএল বিশৃঙ্খলার মূলে পারিশ্রমিক ইস্যু। মোটা দাগে ক্রিকেটারদের চিন্তার কারণও এটা। এখন থেকে পুরো পারিশ্রমিকের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে পারে ক্রিকেট বোর্ড। প্লেয়ার একটা ফ্র্যাঞ্চাইজি, আমাদের টিম ম্যানেজমেন্ট, মিডিয়া, বাট প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমরা যদি একই ভিশনে কাজ না করি, তাহলে কিন্তু বিপিএলকে আমরা কোনোভাবেই উজ্জীবিত রাখতে পারবো না। অংশীজনদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে তুলে দেবে গভর্নিং কাউন্সিল। তারাই বাস্তবায়নের পথ দেখাবেন। স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন রূপে বিপিএল আয়োজনের স্বপ্ন দেখালেন মাহবুব আনাম। শেষ পর্যন্ত কথা নয়, কাজে প্রমাণ করতে পারবে তো বিসিবি? ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোয়াবের নির্বাচন হতে পারে সেপ্টেম্বরে। তবে ভোট দিতে পারবেন শুধু জাতীয় দলে খেলা ক্রিকেটার ও বর্তমান প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। মিরপুরে অ্যাডহক কমিটির সাথে ক্রিকেটারদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তবে সদস্য হিসেবে থাকতে পারবেন সব ক্রিকেটার। সেপ্টেম্বরে এনসিএল টি20-র ফিটনেস টেস্টের সময় ঢাকায় থাকবেন বেশিরভাগ ক্রিকেটার। সে সময় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে সভায় সভাপতিত্ব করেন সেলিম শাহেদ। উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন, খালেদ মাসুদ। নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। 3 দিনে 9টি প্রস্তুতি ম্যাচ হবে। বাংলাদেশ খেলবে 2টি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 25 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এ দল আর 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কা জাতীয় দলের সাথে খেলবে টাইগার্সরা। টুর্নামেন্টে স্বাগতিক ভারত হলেও পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটিও কলম্বোয়। এসএ গেমসের জন্য বিদেশি কোচ আনতে চায় ব্যাডমিন্টন ফেডারেশন, যার অধীনে জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা সেরা 20 শাটলার নিয়ে আগামী মাস শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এছাড়াও শাটলারদের দীর্ঘদিনের দাবি মেনে সেপ্টেম্বরে লিগ আয়োজন করতে চান সাধারণ সম্পাদক। কাতার প্রবাসী মুস্তাফিজুর রহমান জাতীয় ব্যাডমিন্টন খেলতে এসেছেন দেশে। 2 বছর পর কোর্টে গড়ানো এবারের আয়োজন তার মতোই চমকে দিয়েছে নারী এককে বর্তমান রানার্স আপ নাসিমা খাতুনকেও। গতবার যা খেলছি তার সেটার তুলনায় সব কিছুই চেঞ্জ। এবারের এনভায়রনমেন্টটা অনেক বেশি ভালো, প্লেয়াররাও অনেক বেশি ভালো, এবার সবার প্রস্তুতি ভালো। ইন্টারন্যাশনাল রুলস এখানে দিছে, আমাদের প্রাইজ মানির চেঞ্জ আসছে। আগে তো আমাদের সেরকম প্রাইজ মানি দিত না, বাট এবার অনেক টাকা প্রাইজ মানি দিচ্ছে। জাতীয় ব্যাডমিন্টন শেষেই শুরু হচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। এসএ গেমসের জন্য আগস্টে শুরু হবে 6 মাসের ক্যাম্প। বিদেশি কোচ খুঁজছে ফেডারেশন, সম্ভাবনায় এগিয়ে ইন্দোনেশিয়ান। ন্যাশনালের পরে ওদেরকে সিলেক্ট করবো। আর কোচের ব্যাপারে এখানে তো দেশি কোচ আমাদের আছে, প্লাস বাইরে থেকে আমি ইন্দোনেশিয়া থেকে একটা কোচ আনার জন্য চেষ্টা করতেছি। আশা রাখি যে আগস্টের মধ্যে আমি তাকে পেয়ে যাব। ব্যাডমিন্টন লিগ নিয়েও আশার বাণী শুনিয়েছে অ্যাডহক কমিটি। 11 বছর ধরে বন্ধ থাকা ঘরোয়া আসর সেপ্টেম্বরে কোর্টে ফেরাতে চান সাধারণ সম্পাদক। পরের মাসে র্যাঙ্কিং আর বছরের শেষ দিকে আয়োজন করতে চান আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই ন্যাশনালের পরে আমরা লিগ কমিটির মিটিং বসবে, তখন আমরা সব ডিসাইড করব। তো আমি সেপ্টেম্বরের এন্ডে লিগ করার একটা প্ল্যান করে রেখেছি। এর বাইরে আপনার অক্টোবরে একটা টুর্নামেন্ট আছে, এখানে আমাদের র্যাঙ্কিং টুর্নামেন্ট অক্টোবরে, আর ডিসেম্বরে হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে। প্রবাসীদের আগ্রহের টুর্নামেন্টে অবশ্য ফয়জুল ইসলাম জাকারিয়া বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে, আর মুস্তাফিজুর ও আয়মান ইবনে জামান পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।
ফিরে এলাম কুলে স্পোর্টস 24-এ। 700 স্কোয়ার ফিটের ছোট্ট এক সংগ্রহশালা, অথচ শ্রীলঙ্কা ক্রিকেটের আদ্যপ্রান্ত আছে সেখানে। ইতিহাস ঐতিহ্যের সব নিদর্শনের সাক্ষী শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়াম, যা রক্ষণাবেক্ষণের দায়িত্বে সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নের মামা PM চন্দ্রপাল। কলম্বোর সেই মিউজিয়াম ঘুরে দেখেছেন রেদওয়ান শোয়েব। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার ক্রিকেট ঐতিহ্যের ধারক বাহক শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়ামের সামনে। এটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরই একটা অংশ এবং 2019 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন ক্রীড়ামন্ত্রী যিনি ছিলেন হারিন ফার্নান্দো এর উদ্বোধন করেন। দর্শক, চলুন দেখে নিই এই মিউজিয়ামে কি কি আছে। পুরো শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাস কিন্তু তুলে ধরা হয়েছে। যত গৌরবের স্মৃতি রয়েছে সেই প্রত্যেকটা স্মৃতি একটা ওয়ালে জায়গা করে নিয়েছে। টেস্ট, ওয়ানডে, T20 মিলিয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা দল 431টি ট্রফি জিতেছে। তবে এই জায়গাটার পরিসর, এই মিউজিয়ামটার পরিসর বড় না হওয়ার কারণে এখানে 165টা গুরুত্বপূর্ণ ট্রফি স্থান করে নিয়েছে। 1996 বিশ্বকাপের এই ট্রফি এবং এই কর্নারটা একটা বিশেষ কর্নার শ্রীলঙ্কা ক্রিকেট মিউজিয়ামের। এই কর্নারে সেই বিশ্বকাপের যারা বিশ্বকাপ জয়ী সারথি আছেন তাদের ছবি আছে, আছে অসংখ্য স্মৃতি এবং স্মারক। এবং পাশাপাশি ঠিক তার পাশে আরেকটা কর্নার 2014 T20 বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কা, সেই দলটার সেই ট্রফিটা আছে সেই দলটার উৎসব মুখর কিছু ছবি এবং পাশাপাশি ব্যাট এবং জার্সি তো আছেই। দর্শক, মিউজিয়ামের এই করিডোরটা মূলত স্টেডিয়ামগুলোকে হাইলাইট করেছে। শ্রীলঙ্কাতে যতগুলো স্টেডিয়াম আছে আমরা লক্ষ্য করেছি যে 7টি স্টেডিয়াম আছে। এই 7টি স্টেডিয়ামের পুরো বিবরণ কিন্তু আছে, ক্যাপাসিটি থেকে শুরু করে এখানকার কিছু হিস্ট্রি কিন্তু তুলে ধরা হয়েছে এই করিডোরে 7টি স্টেডিয়ামের ছবি এবং এর যে বিবরণ তার মধ্যে। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।